গত 6ই সেপ্টেম্বর 2023 মথুরা বৃন্দাবন ভ্রমণ শেষ করে আমি রওনা দিয়েছিলাম মুঘল সাম্রাজ্যের রাজধানী আগ্রার উদ্দেশ্যে। বৃন্দাবন থেকে আগ্রার দূরত্ব 70 কিলোমিটার হলেও এই যাত্রাপথেই আমি দেখে নিয়েছিলাম সম্রাট আকবরের 15 বছরের জন্য ব্যবহৃত রাজধানী নগরী ফতেপুর সিক্রি। ভারতের ইতিহাসে সবথেকে সফল সম্রাটদের মধ্যে অন্যতম তৃতীয় মোঘল সম্রাট জালালউদ্দিন মোহাম্মদ আকবর। মোঘল সাম্রাজ্যের সর্বশ্রেষ্ঠ শাসক তাকে বলা যেতে পারে। 1556 সালে মাত্র 14 বছর বয়সে তিনি সিংহাসনে বসেন এবং তারপর থেকেই তিনি তার সাম্রাজ্যের পরিধি বাড়াতে থাকেন। 1573 সালে আগ্রা থেকে ফতেপুরে তিনি তার রাজধানী স্থানান্তরিত করেন। সম্পূর্ণ লাল পাথর দ্বারা নির্মিত এই নগরীতে আপনারা যেমন বিভিন্ন স্থাপত্যশৈলীর নিদর্শন দেখতে পাবেন, ঠিক তেমনই প্রতিটি জায়গায় ছড়িয়ে রয়েছে অসংখ্য ঐতিহাসিক নিদর্শন। 1986 সালে ইউনেস্কো এই ফতেপুর সিক্রিকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদাও প্রদান করে। এছাড়াও সেদিন ঘুরে দেখেছিলাম সিকান্দ্রা, যেখানে রয়েছে সম্রাট আকবরের সমাধি। আগ্রা থেকে ফতেপুর সিক্রির দূরত্ব প্রায় 37 কিলোমিটার। আগ্রা ঘুরতে এলে অনায়াসেই একবেলায় ফতেপুর সিক্রি ও সিকান্দ্রা ঘুরে দেখে নিতে পারেন। সারা বছরই দেশ বিদেশ থেকে বহু পর্যটক এই স্থানগুলি দর্শন করতে আসেন। আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব মোঘল সম্রাট আকবরের আগ্রা থেকে ফতেপুরে রাজধানী স্থানান্তরের ইতিহাস ও ফতেপুরে তার নির্মিত রাজকীয় দুর্গের বিভিন্ন জানা অজানা তথ্য। সেই সঙ্গে ঘুরিয়ে দেখাবো সম্রাট আকবরের সমাধি, যা তিনি তার নিজের মৃত্যুর আগেই নির্মাণ করিয়েছিলেন। গুড মর্নিং ফ্রম বৃন্দাবন। আজকে 6ই সেপ্টেম্বর 2023 বুধবার। এখন ঘড়িতে বাজছে সকাল 10:30, আর আজ আমি বৃন্দাবন থেকে আগ্রায় যাচ্ছি। এই আগ্রা যাওয়ার পথেই আমি ফতেপুর সিক্রি আর সিকান্দ্রা এই দুটো দেখে নেব। বৃন্দাবন থেকে আমি প্রথমেই গেছিলাম সম্রাট আকবরের নির্মিত ফতেপুর সিক্রিতে। বৃন্দাবন থেকে ফতেপুর সিক্রির দূরত্ব প্রায় 78 কিলোমিটার। পৌঁছাতে সময় লাগবে ঘন্টা দেড়েক। তবে দুর্গের একদম সামনে গাড়ি যাবে না। প্রায় 300 মিটার আগেই গাড়ি পার্কিংয়ে রেখে বাকি রাস্তাটুকু আপনাদের পায়ে হেঁটে বা আগ্রা ডেভেলপমেন্ট অথরিটির বাসে দুর্গের সামনে পৌঁছাতে হবে। 1559 খ্রিস্টাব্দে জাহাঙ্গীরের জন্মের পর আকবর সেলিম চিশতির সম্মানার্থে এখানে একটি ধর্মীয় প্রাঙ্গণ নির্মাণ করেন এবং জাহাঙ্গীরের জন্মদিনের 1 বছর পূর্তিতে তিনি এই অঞ্চলটিকে একটি বিরাট প্রাচীরে ঘেরা নগরীতে পরিণত করার সিদ্ধান্ত নেন। ফতেপুর সিক্রি নির্মাণ করতে প্রায় 15 বছর সময় লেগেছিল। নির্মাণের কাজ শুরু হয় 1571 সালে এবং কাজ শেষ হয়েছিল 1585 সালে। 1573 সালে গুজরাট বিজয়ের পর আকবর এই জায়গাটিকে তার জন্য অত্যন্ত পবিত্র বলে মনে করেন এবং তার বিজয়ের খুশিতে সেলিম চিশতির দরগার পাশেই তিনি এই বিশাল নগরী নির্মাণ করেন এবং নাম দেন ফতেপুর। এই দুর্গে তিনি তার ও বেগমদের থাকার জন্য বিভিন্ন মহল নির্মাণ করেন। এই দুর্গের শুরুতেই আপনারা দেখতে পাবেন রানী যোধাবাইয়ের মহল। 1571 থেকে 1585 এই 15 বছর আকবর তার রাজধানী এই ফতেপুর সিক্রিতে স্থানান্তরিত করেন, কিন্তু পরে জলকষ্ট এবং পাঞ্জাবের কিছু অনভিপ্রেত ঘটনার কারণে তিনি এখান থেকে তার রাজধানী সরিয়ে নেন এবং 1610 সালে এই জায়গাটিকে সম্পূর্ণরূপে বর্জন করা হয়। রানী যোধাবাইয়ের মহলের গা দিয়ে বাঁ দিকের রাস্তাটি ধরে এগোলেই রয়েছে সম্রাট আকবরের অন্যতম সভাসদ বীরবলের মহল। এই দুর্গে আপনারা বীরবল ও তানসেনের আবাসস্থল দেখতে পাবেন। এর থেকে বোঝা যায় অন্যান্য সকল সভাসদদের মধ্যে আকবর এই দুজনকে কতটা পছন্দ করতেন। এছাড়াও এই দুর্গেই রয়েছে সেলিমা সুলতানা বেগমের মহল ও রোকাইয়া সুলতানা বেগমের মহল। বর্তমানে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার তরফ থেকে ফতেপুর সিক্রির রক্ষণাবেক্ষণ করা হয়। ফতেপুর সিক্রি সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা অবধি পর্যটকদের জন্য খোলা থাকে। দুর্গে প্রবেশ করতে হলে আপনাদের টিকিট কেটে প্রবেশ করতে হবে। টিকিটের মূল্য 35 টাকা, তবে 15 বছরের নিচে বয়সের কারোর টিকিট কাটতে হয় না।
টিকিট আপনারা দুর্গের সামনের টিকিট কাউন্টার থেকে বা অনলাইনেও কাটতে পারেন। অনলাইনে টিকিট কাটার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি। এই সিক্রিতে বিশ্রাম ও বিনোদনের জন্য আকবর নির্মাণ করিয়েছিলেন 5 মহল। দুর্গের সবথেকে উঁচু কাঠামো এটি। মহলের সবথেকে উপরের তলে সম্রাট বসতেন এবং নিচের তলগুলি তার রানীরা ব্যবহার করতে পারতেন। মহলটিতে মোট স্তম্ভের সংখ্যা 176টি এবং কোনো দেওয়াল নেই। শোনা যায় সম্রাট আকবরের মুসলিম স্ত্রীরা ঈদের চাঁদ এই মহলের উপর থেকে দেখতেন এবং রানী যোধাবাই কারওয়া চৌথের চাঁদ দেখতে এখানে আসতেন। এই হচ্ছে দেওয়ানে খাস বা খাস মহল। এই মহলে সম্রাট তার পারিষদদের নিয়ে সভা করতেন। বাইরে থেকে মহলটিকে দেখে দ্বিতল বিশিষ্ট মনে হলেও এটি একটি মাত্র তল বিশিষ্ট। যদিও এই মহলের উপরেই সম্রাট ও তার পারিষদদের বসার ব্যবস্থা ছিল। মহলের ঠিক মাঝখানে একটি মাত্র স্তম্ভ রয়েছে, যার উপরে সম্রাট বসতেন এবং চারপাশে অন্য অন্য মন্ত্রীদের বসার ব্যবস্থা ছিল। 5 মহলের সামনে থেকে এগিয়ে এলেই দেখতে পাবেন দেওয়ানে আম। এই দেওয়ানে আমের ঠিক মাঝখানে সম্রাটের বসার জায়গা রয়েছে এবং চারিদিকে অসংখ্য ছোট কক্ষ রয়েছে যেখানে প্রজারা বসতে পারতেন। এখান থেকেই সম্রাট তার প্রজাদের অভাব অভিযোগ শুনতেন এবং তার প্রতিকার করতেন। এছাড়াও আপনারা এই দুর্গেই দেখতে পাবেন অনুপ তালাব। মনে করা হয় এই জলাশয়ের ঠিক মাঝখানে বসেই সঙ্গীত সম্রাট তানসেন তার সঙ্গীত চর্চা করতেন এবং পাশের মহল থেকে বসেই সম্রাট ও তার স্ত্রীরা সেই সঙ্গীত চর্চা দেখতেন। অনুপ তালাবের ঠিক পাশেই রয়েছে সম্রাট আকবরের থাকার ও খাওয়ার মহল, আর রয়েছে রোকাইয়া সুলতানা বেগমের মহল। সিক্রিত দুর্গ থেকে বেরিয়ে আপনারা দেখে নিতে পারেন বুলান দরওয়াজা। 1573 সালে গুজরাট বিজয়ের স্মারক হিসাবে আকবর এই দরজাটি নির্মাণ করেন। দরজাটির উচ্চতা 176 ফুট এবং চওড়ায় 90 ফুট। সমগ্র পৃথিবীর সবথেকে চওড়া দরজা এটি এবং এশিয়া মহাদেশের এটিই সবথেকে উচ্চতম দরজা। সম্রাট আকবরের 2টি পুত্র সন্তান হলেও তারা কেউই বেশি দিন বাঁচেননি। মাত্র 1 সপ্তাহের ব্যবধানে দুজনের মৃত্যু হলে সন্তান শোকে আকবর বেশ ভেঙে পড়েন। পুত্র সন্তান প্রাপ্তির আশায় তিনি বিভিন্ন তীর্থক্ষেত্রে যেতে শুরু করেন। এরকমভাবে বেশ কিছুদিন চলার পর তিনি সন্ধান পান সুফি সাধক সেলিম চিশতির। শোনা যায় তিনি আগ্রা থেকে প্রায় 7 বার পায়ে হেঁটে এখানে সেলিম চিশতির কাছে সাক্ষাতে এসেছিলেন। এরপরই সেলিম চিশতি ঈশ্বরের কাছে তার পুত্র সন্তান প্রাপ্তির জন্য দোয়া করেন এবং তার 1 বছরের মধ্যেই জন্মগ্রহণ করেন সম্রাট সেলিম জাহাঙ্গীর। এরপর সম্রাট আকবর এখানে একটি ধর্মীয় প্রাঙ্গণ নির্মাণ করেন। 1572 সালে সেলিম চিশতির মৃত্যুর পর তার সমাধির ওপর আকবর একটি দরগা নির্মাণ করে দেন। 1573 সালে ফতেপুর সিক্রিতে তার রাজধানী স্থানান্তর করার পর পুরো জায়গাটি তিনি বিশাল প্রাচীর দিয়ে ঘিরে দেন এবং তার দুর্গ থেকে এখানে যাতায়াতের জন্য 3 দিকে 3টি দরজা তৈরি করেন। আজও বহু নিঃসন্তান দম্পতি সন্তান প্রাপ্তির আশায় এই দরগায় প্রার্থনা জানাতে আসেন। এই হচ্ছে সেলিম চিশতির দরগা। সন্তান প্রাপ্তির আশা নিয়ে স্বয়ং আকবর এখানে এসেছিলেন এবং সেলিম চিশতি ভবিষ্যৎবাণী করেছিলেন যে তার পুত্র সন্তান হবে এবং তার 1 বছরের মধ্যেই জন্ম হয় আকবরের দ্বিতীয় স্ত্রী যোধাবাইয়ের পুত্র সন্তানের এবং সেই পুত্র সন্তানের নাম আকবর রেখেছিলেন সেলিম, যাকে আপনারা জাহাঙ্গীর নামে চেনেন।
সেলিম চিশতির মৃত্যুর পরে তার স্মৃতির উদ্দেশ্যে আকবর এই দরগা নির্মাণ করেছিলেন। যদিও আকবর এই দরগাটি যখন নির্মাণ করেছিলেন তখন এটি লাল বেলে পাথর দিয়েই তৈরি করেছিলেন। পরবর্তীকালে জাহাঙ্গীর সম্রাট হওয়ার পরে এটিকে সম্পূর্ণ সাদা মার্বেল দিয়ে বাঁধিয়ে দেন। পুরো ফতেপুর সিকরি ঘুরে দেখতে আপনাদের মোটামুটি 2.5 থেকে 3 ঘন্টা সময় লাগবে। ফতেপুর সিকরি দেখে আমি সেদিন চলে গেছিলাম সম্রাট আকবরের সমাধিক্ষেত্রে। অঞ্চলটি সিকান্দ্রা নামেও পরিচিত। ফতেপুর সিকরি থেকে আগ্রার দিকে আসতেই আপনারা এটি দেখে নিতে পারবেন। সালটা 1503 খ্রিস্টাব্দ। ভারতবর্ষে তখন রাজত্ব করছে লোধি বংশ। তখনকার শাসক সিকান্দার লোধি এই অঞ্চলে নির্মাণ করেন একটি ছোট্ট গ্রাম এবং নিজের নাম অনুসারে তার নাম রাখেন সিকান্দ্রা। আজকের আগ্রা শহরের পত্তনও হয় তার হাত ধরেই। তিনি সর্বপ্রথম দিল্লি থেকে আগ্রাতে তার রাজধানী স্থানান্তর করেন। তবে ভারতের ইতিহাসে এই জায়গাটির তাৎপর্য অন্য জায়গায়, কারণ এখানেই রয়েছে মোঘল সাম্রাজ্যের সফলতম সম্রাট আকবরের সমাধিক্ষেত্র। নিজের মৃত্যুর অনেক আগেই সম্রাট আকবর তার রাজধানী আগ্রা থেকে মাত্র 10 কিলোমিটার দূরে এই স্থানকে তার সমাধির জন্য বেছে নিয়েছিলেন। জীবিত অবস্থাতেই তিনি তার সমাধি নির্মাণের কাজ শুরু করলেও কিছুদিনের মধ্যেই তার মৃত্যু হয়। মৃত্যুর পর তার পুত্র জাহাঙ্গীর তাকে এখানে সমাধিস্থ করেন এবং সমাধির কাজ সম্পন্ন করেন। অন্যান্য মোঘল সম্রাটদের মতো এই সমাধিস্থলটিও কোনো রাজপ্রাসাদের থেকে কম বলা চলে না। সম্রাট আকবর যেহেতু সব ধর্মের প্রতিই উদার ছিলেন, তাই তার সমাধিক্ষেত্রেও আপনারা হিন্দু, ইসলাম ও খ্রিস্টান শিল্পরীতির ছাপ দেখতে পাবেন। সম্রাট আকবর চেয়েছিলেন তার মতো মোঘল পরিবারের অন্যান্য সদস্যদেরও যেন এখানেই সমাধিস্থ করা হয়। তবে তার সেই ইচ্ছা পূরণ হয়নি, কারণ তার পরবর্তীতে অন্যান্য মোঘল সম্রাটরা নিজেদের জন্য আলাদা আলাদা সমাধিস্থল বেছে নিয়েছিলেন। আমি এখন রয়েছি সিকান্দ্রাতে। 1602 সালে স্বয়ং আকবর নিজের সমাধির জন্য এইটি নির্মাণ করা শুরু করেছিলেন। যদিও তার মৃত্যু হয় 1605 সালে এবং তার মৃত্যুর পরে তার পুত্র জাহাঙ্গীর তাকে এখানেই সমাধিস্থ করেন এবং তারপরও আরও 8 বছর ধরে এটির নির্মাণ কার্য সম্পন্ন করেছিলেন। 1602 থেকে 1613 খ্রিস্টাব্দ পর্যন্ত প্রায় 11 বছর সময় লেগেছিল এটি তৈরি করতে। বলা হয় আকবরের সমাধিক্ষেত্রের মূল ভবনের ভিতরে পুরোটাই সোনা দিয়ে মোড়া ছিল। ঔরঙ্গজেবের সময়কালে রাজা রাম সিং মোঘলদের ওপর বদলা নেওয়ার জন্য এই অঞ্চল আক্রমণ করেন এবং আগুন লাগিয়ে সমস্ত সোনা গলিয়ে নিয়ে যান। পরবর্তীকালে লর্ড কার্জন এসে এখানে সোনালি রং করিয়েছিলেন। সম্রাট আকবর ছাড়াও এখানে রয়েছে তার 2 কন্যা আরামবানু ও সাকরুন্নেসার সমাধি এবং রয়েছে ঔরঙ্গজেবের কন্যা জেবুন্নেসার সমাধিও। সম্রাট আকবর চেয়েছিলেন তার মতো তার মোঘল পরিবারের অন্যান্য সদস্যদেরও যেন এইখানেই সমাধিস্থ করা হয়, কিন্তু তার সেই ইচ্ছা কিন্তু সেরকমভাবে পূরণ হয়নি, কারণ তিনি এখানে মোট 40টি কক্ষ নির্মাণ করেছিলেন। তার মধ্যে মাত্র 4টিতেই সমাধি রয়েছে এবং বাকি 40টা ফাঁকা পড়ে রয়েছে। বর্তমানে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার তরফ থেকে সিকান্দ্রার রক্ষণাবেক্ষণ করা হয়। জায়গাটি সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা অবধি দর্শনার্থীদের জন্য খোলা থাকে। সিকান্দ্রার প্রবেশ মূল্য জনপ্রতি 20 টাকা।
সিকান্দ্রা নির্মাণের জন্য ব্যবহৃত লাল পাথরগুলি আনা হয়েছিল ফতেপুর সিক্রি থেকে, সাদা মার্বেলগুলি আনা হয় জয়পুর থেকে এবং কালো যেই মার্বেলগুলি রয়েছে সেগুলি আনা হয়েছিল ইরান থেকে। ষোলোশো 5 থেকে 1609 খ্রিস্টাব্দে জাহাঙ্গীর এই প্রাঙ্গণেই নির্মাণ করেছিলেন কাঁচমহল। তিনি যখন এই অঞ্চলে শিকারে আসতেন তখন এই মহলটিতেই থাকতেন। সম্পূর্ণ মহলটির গায়েই অসংখ্য সুন্দর রঙিন কাঁচ ও মূল্যবান রত্ন খোদাই করা থাকলেও রাজা রাম সিং এগুলিকেও খুলে নিয়ে যান। একবেলার জন্য আগ্রা থেকে একটি ছোট গাড়ি ভাড়া করে ফতেপুর সিক্রি ও সিকান্দ্রা ঘুরে দেখতে আপনাদের খরচ হবে 1,500 থেকে 2,000 টাকা। আর যদি মথুরা বা বৃন্দাবন থেকে ফতেপুর সিক্রি ও সিকান্দ্রা দেখে আগ্রা পৌঁছাতে চান সেক্ষেত্রে খরচ 3 থেকে 3,500 টাকা। এছাড়াও আপনারা দেখতে পাবেন লোধি মহল। সিকান্দার লোধির মৃত্যুর পর তাকে অস্থায়ীভাবে এখানে সমাধিস্থ করা হয় এবং পরবর্তীকালে তার সেই সমাধি দিল্লির লোধি গার্ডেনে স্থানান্তরিত করা হয়। সেই সময় অত্যন্ত সুন্দরভাবে নির্মিত হলেও কালের নিয়মে আজ তা ভগ্নপ্রায়। ঘড়িতে এখন বিকেল 5টা। আমি হোটেল থেকে বেরিয়েছিলাম সকাল 10টা নাগাদ। আজকে সারাটা দিন ফতেপুর সিক্রি আর এই সিকান্দ্রা ঘুরতেই সময় কেটে গেল। এখন আকাশ ঘন কালো মেঘে ঢুকে গেছে, হালকা হালকা বৃষ্টিও পড়তে শুরু করেছে। আমাকে আগ্রায় ফিরতে হবে। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করে দেবেন আর কমেন্ট করেও জানাবেন। আর এরকমই পরবর্তী ভ্রমণ সংক্রান্ত ভিডিওগুলি দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, তাহলে আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।